নমস্কার বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনেশনে থাকছে লক আউট, একটি হিন্দি মুভি। 2025-এর 18 এপ্রিল জি5-এ এটি রিলিজ হয়। মুখ্য চরিত্রে অভিনয় করেছে প্রয়াত অভিনেতা ইরফান খানের সুযোগ্য পুত্র বাবিল খান। এটি একটি সময় উপযোগী মুভি। মোবাইলের অ্যাডিকশন বা রিয়েল লাইফ আর রিয়েল লাইফের ডিফারেন্স একটা মানুষের জীবনে কি পরিমাণ বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে, মুভিটি সেটাই আমাদের দেখিয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আরেকটি কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি এক্সপ্লেনেশনগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। শুরুর দৃশ্যে আমরা দেখতে পাই একজন ফুড ডেলিভারি বয় একটা বড় বিল্ডিং এ যায় খাবার ডেলিভার করতে। নামের জায়গায় সে লেখে বিরাট কোহলি, ফ্লোরে যাবে সেটাও সে ভুল লেখে। সিকিউরিটি গার্ডরা আইপিএল দেখায় এতটাই ব্যস্ত ছিল সেই দিকে একদমই মন দেয়নি। সেই ব্যক্তি মোবাইলের স্ক্রিনে ডিরেকশন দেখে 12 তলায় চলে যায় এবং একটি ডোর বেল বাজায়। ভিতর থেকে আমরা একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পাই। ডেলিভারি বয় বলেন, ম্যাডাম দরজা খুলুন, আপনার খাবার অর্ডার আছে। মহিলা বলে সে কোনো খাবারের অর্ডার করেনি, তাও সে দরজা বাধ্য হয়েই খোলে। সে একজন ডেলিভারি বয় ছিল না, সে ছিল একজন খুনি। এখানে গিয়েছিল ওই মহিলাকেই খুন করতে। দরজা খোলার সাথে সাথে সেই মহিলার সাথে তার বাচ্চাটিও বেরিয়ে আসে এবং বাচ্চাটিকে দেখে সেই ব্যক্তিটির চিন্তাধারা হয়তো একটু বদলে যায়। এখান থেকে সরে গিয়ে সে কাউকে টেক্সট করে যে সে ভুল ফ্লোরে চলে এসেছে। এই টেক্সটের রিপ্লাই আসে, তাহলে তুমি 13th ফ্লোরে চলে যাও। কিন্তু সেই ব্যক্তি লিফটের কাছে দেখে যে এখানে কোনো 13th ফ্লোরই নেই। এই ব্যক্তির কি মনে হয়, সেখানে একটা অতি উৎসাহের সাথে একদম টপ ফ্লোর অর্থাৎ ছাদে চলে যায়। কোনো কারণে তার মনে হয় যে এখানে একটা কেউ আছে। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত রকমের মোবাইলের রিংটোন শুনতে পায়। একটু কাছে গিয়ে দেখতে পায় যে সেই মোবাইলের স্ক্রিনে ফুটে উঠেছে ICU। ডেলিভারি বয় কাছে যেতে সে সেই ফোনের স্ক্রিনে নিজের ছবি দেখতে পায়, অর্থাৎ সেই দ্বিতীয় ব্যক্তি যে তাকে দেখতে পাচ্ছে সেটা তার প্রমাণ হিসেবে সে দেখিয়েছে। পরে আমরা দেখতে পাই দুটো ফোনই উপর থেকে নিচে পড়ে যায়। অন্যদিকে সিকিউরিটি গার্ডরা তখনও IPL এর খেলা দেখতে ব্যস্ত। সেই বিল্ডিং দিয়ে যাচ্ছিল, তারও হাতে ফোন, সেও খেলা দেখতে ব্যস্ত। তখনই তার সামনে ভারী কিছু পড়ার একটা শব্দ হয়। তখনই সবাই ছুটে গিয়ে দেখে যে সেই ডেলিভারি বয় নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সেই অদ্ভুত রিংটোনে একটি ছেলে ঘুম থেকে উঠছে। তার মা তাকে ফোন করে কিন্তু সে ফোনটি ধরে না। ছেলেটির নাম প্রত্যুষ দুয়া। সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার। ফ্যান ফলোয়ার্স 9.8 মিলিয়ন থেকে 9.9 মিলিয়নে টাচ করেছে। ভীষণ রকম সেলফ অবসেসড একটা মিথ্যা জীবন যাপন করে। মিডিয়ায় দেখায় সে মর্নিং এ ভীষণ রকম দামি একটা কফি খায়, কিন্তু সে আসলে খায় চা। সোশ্যাল মিডিয়ায় সে প্যাটম্যান নামে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তার মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে অঙ্কিতা, যারও ফ্যান ফলোয়ার্স 10 মিলিয়ন ছুঁতে চলেছে। প্রত্যুষের ফলোয়ার্সরা তাকে বাম্পি রাইড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য কমেন্ট করতে থাকে। এই চ্যালেঞ্জে নিজের প্যান্ট খুলে পেছন দেখিয়ে ডান্স করতে হয়, কিন্তু প্রত্যুষ এই ধরনের কিছু একদমই করতে চায় না। মোবাইল স্ক্রল করতে করতে সে দেখতে পায় তার এক্স গার্লফ্রেন্ড স্মৃতির এনগেজমেন্ট হয়ে গেছে। এটা দেখে সে অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে এবং তার সাথে স্মৃতির পুরনো ছবিগুলো সে দেখতে থাকে। ঠিক সেই সময় তার ম্যানেজার জেডি তাকে ফোন করে বলে, যেদিন থেকে অঙ্কিতা তার কুকুরের সাথে ছবি পোস্ট করেছে তার ফ্যান ফলোয়ার্স হু হু করে বাড়ছে। এখন চলতে থাকলে সমস্ত নামি দামি কোম্পানির ব্র্যান্ড প্রমোশন গুলো অঙ্কিতা পেয়ে যাবে। জেডিও তখন তাকে বাম্পি রাইডিং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য বলতে থাকে, কিন্তু প্রত্যুষ রাজি হয় না। তখন তাকে একটা অন্য আইডিয়া দেয়, ফেমাস ইনফ্লুয়েন্সার ভুবন বামের সাথে একটা কোল্যাব করার। প্রত্যুষ তাতেও রাজি হয় না, কারণ সে মনে করতো সে এমন কিছু করবে যে লোকজন তাকে এমনিই নোটিস করবে এবং সেটা কিভাবে করতে হয় সেটাও প্রত্যুষের জানা আছে। এই জন্য সে মাঝে মাঝে ফেক অ্যাকাউন্টেরও সাহায্য নেয়। এরকমই একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে সে অঙ্কিতার অ্যাকাউন্টে যায় এবং সেখানে কমেন্ট করে, প্যাটি ইজ দ্য বেস্ট। অ্যাকচুয়ালি প্রত্যুষের ফলোয়ার্সরা তাকে প্যাটি নামেই জানে। তার প্রোফাইলে গিয়ে তার মাথা ঘুরে যায়, দেখে তার রিচ হু হু করে বাড়ছে। সব থেকে প্রত্যুষ একটু ইনসিকিউর ফিল করে এবং রাগের বসে অঙ্কিতাকে সে একটা গালি দিয়ে ফেলে। আরো একটা ফেক অ্যাকাউন্ট থেকে নিজের কমেন্টের উপরে একটা কমেন্ট করে যে তুমি যদি প্যাটির প্রকৃত ফ্যান হও তাহলে মেয়েদের সম্মান করতে শেখো। তাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার রিয়েলিটি। রিল আর রিয়ালের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই প্যাটি তার দিদির সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করতে গেছে। সে তার দিদিকে মজা করে ফ্যাটি বলে ডাকে। তো এখানে গিয়ে দিদির সঙ্গে কথা বলতে বলতে সে মোবাইল নিয়েই ব্যস্ত হয়ে থাকে। তার দিদি বেশ বিরক্ত হয়ে যায় এবং বিরক্ত হয়ে গিয়ে বলে যে তুমি তো তোমার লাইফটাকে কন্টেন্ট বানিয়ে ফেলেছো। আরো বলে যে এবার একটু মোবাইল থেকে রিয়েল লাইফে ফেরো। তার মেয়ের ছবি প্যাটিকে দেখিয়ে বলে যে নেক্সট উইকে তার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, প্যাটি যেন অবশ্যই সেখানে আসে। প্যাটি বলে তার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু তার বাবা মা সেখানে আসবে তাই সে যেতে চায় না। কথোপকথন থেকে
আমরা বুঝতে পারি যে বছর 2 আগে প্যাটির সাথে তার বাবার একটা ঝামেলা হওয়ায় সে বাড়ি ছেড়ে দিয়েছে এবং তাদের সাথে কোনো যোগাযোগও রাখতে চায় না। প্যাটি বলে অনেক দিন হয়েছে, 2 বছর হয়েছে, এবার ব্যাপারগুলোকে তুমি আস্তে আস্তে মিটিয়ে ফেলো। প্যাটিকে বলে তোমার রিয়েল লাইফের থেকে সোশ্যাল মিডিয়া কখনো বড় হতে পারে না। ঠিক সেই সময় তার ম্যানেজার জেডির ফোন আসে এবং সে প্যাটিকে বলে যে অঙ্কিতা বাম্পি রাইড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই কথা শুনে প্রত্যুষ খানিকটা চিন্তিত হয়ে পড়ে এবং সে বাধ্য হয়েই ভুবন বামের সঙ্গে কোল্যাবটাতে রাজি হয়েছে। সে ভুবন বামের সঙ্গে লাইভে আসে এবং এমনভাবে তার ফলোয়ার্সদের সাথে ভুবন বামের পরিচয় করায় যেন বহুদিন তারা পরিচিত। আসলে সেদিন তার সাথে তার প্রথম দেখা হয়। ওই যে সোশ্যাল মিডিয়ায় দেখনদারিটার বড্ড প্রয়োজন। সেই রাতে সে প্রচুর এনজয় করে, পার্টি করে, ড্রিঙ্ক করে এবং লাইভে এসে তার ফলোয়ার্সদের রিকোয়েস্ট করে প্লিজ 10 মিলিয়ন টাচ করিয়ে দাও। মুভির আসল টুইস্ট এবার শুরু হয়। অন্যান্য দিনের মতো সেদিনও প্রত্যুষ ঘুম থেকে উঠে তার বিছানায় তার ফোনটাকে হাতড়াতে থাকে, কিন্তু কোথাও সে তার ফোনটা খুঁজে পায় না। বিছানা থেকে নামে সমস্ত ঘর উলট পালট করে দেয়, কিন্তু কোথাও সে তার ফোনটাকে দেখতে পায় না। সে তার বোর্ডকে ইনস্ট্রাকশন দেয় যে মোবাইলটা খুঁজে দিতে, কিন্তু ঘরের কোথাও থেকে তার মোবাইলের রিংটোন বেজে ওঠে না। এরপরে সে আসে তার পিসিতে। সেখানে এসে সে দেখে যে তার ফোন হারিয়ে যাওয়া সংক্রান্ত একটা মেল ঢুকেছে প্যাটম্যানিয়াক 1 নামক একটা আইডি থেকে। প্রত্যুষ সেই আইডিটাতে কল করলে একটি মেয়ে ধরে এবং সে নিজেকে আভা সাইনি বলে পরিচয় দেয়। মেয়েটার গলার ভয়েস ভেরি ইন্টারেস্টিং। কথা থেকে আমরা বুঝতে পারি যে সে প্রত্যুষের একজন ভীষণ বড় ফ্যান। গত বছর তারা একসাথে দেখাও করেছে। রাতে সে যখন প্রত্যুষকে ফোন করে তখন সেই ফোনটা ধরে একজন ক্যাব ড্রাইভার। প্রত্যুষ তখন সেই মেয়েটিকে রিকোয়েস্ট করে যে সেই ক্যাব ড্রাইভারের কাছ থেকে তার ফোনটা ফেরত পাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করতে, অর্থাৎ সে যেন ক্যাব ড্রাইভারকে ফোন করে। এর জন্য প্রত্যুষ ক্যাব ড্রাইভারকে কিছু একটা পেমেন্ট করে দেবে। আভা প্রত্যুষকে বলে কেন তারা আপনি আপনি করে কথা বলছে, তারা তুমি করেও কথা বলতে পারে। প্রত্যুষের কোনো অসুবিধা ছিল না, সে আভার সাথে তুমি করেই কথা বলা শুরু করে। সে আভাকে রিকোয়েস্ট করে যত তাড়াতাড়ি সম্ভব সেই ক্যাব ড্রাইভারের কাছ থেকে অবশ্যই যেন তার ফোনটা ফেরত পাওয়ানোর ব্যবস্থা করে। সে কল কাট করে প্রত্যুষ এবার আভার প্রোফাইল চেক করতে থাকে। প্রত্যুষ দেখে আভা সত্যি কথাই বলেছে, কারণ প্রত্যুষের সঙ্গে আভার ছবিও রয়েছে তার প্রোফাইল। মাঝখানে মেয়েটি আবার ফোন করে এবং প্রত্যুষকে বলে ক্যাব ড্রাইভার অনেক বেশি পয়সা চাইছে। প্রত্যুষ বলে কোনো ব্যাপার না, আমার ফোনটা ফেরত পাওয়া নিয়ে কথা। এটা আবার কল কাট করে দেয়। প্রত্যুষ তার ম্যানেজার জেডিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু জেডি তখন অনলাইন ছিল না। তখন প্রত্যুষ তাকে টেক্সট করে আমাকে তাড়াতাড়ি ফোন করো, খুব আর্জেন্ট আছে। আভা প্রত্যুষকে বলে ক্যাব ড্রাইভার শেষ পর্যন্ত 3000 টাকায় রাজি হয়েছে। প্রত্যুষ বলে ডান, ও আমার এখানে আসলে আমি ওকে 3000 টাকা পেমেন্ট করে দেবো। আভা প্রত্যুষকে বলে ক্যাব ড্রাইভার এই মুহূর্তেই 1500 টাকা চাইছে। প্রত্যুষ বলে কেন, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? ও এখানে আসলে আমি ওকে ফুল পেমেন্ট করে দেব। এই কথাগুলো বলার সময় প্রত্যুষের একটু মাথা গরম হয়ে যায় এবং সে একটু গলার স্বর চড়িয়ে ফেলে। আভা এবার একটু রেগে গিয়ে প্রত্যুষকে বলে আমার উপরে কেন মাথা গরম করছো? আজ আমার বার্থডে, তোমার আর ক্যাব ড্রাইভারের মাঝে পড়ি আমি আমার দিনটা কেন নষ্ট করছি? প্রত্যুষ বলে ওকে ওকে, আমি এখনই পেমেন্ট করে দিচ্ছি। প্রত্যুষ আভাকে বলে যে আমার ফোনে একটা ওটিপি গেছে, তুমি ক্যাব ড্রাইভারকে বলো সে যেন তোমাকে ওটিপিটা বলে। এই কথা শোনার সাথে সাথে আভা বলে তাহলে তো তোমার ফোনের পাসওয়ার্ড লাগবে। এই কথা শুনে প্রত্যুষ একটু থমকে যায়। তখন আভা বলে ঠিক আছে, আমি ক্যাব ড্রাইভারকে বলে দিচ্ছি 3-4 দিন বাদে যখন সে তোমার এরিয়াতে যাবে তখন তোমাকে ফোনটা দিয়ে টাকা নিয়ে নেবে। এই কথা শুনে প্রত্যুষ ভীষণ উত্তেজিত হয়ে পড়ে এবং সে বলে না না না, ফোন আমার এক্ষুনি চাই। ঠিক আছে, আমি আমার পাসওয়ার্ড বলে দিচ্ছি। বলার সাথে সাথেই ফোন কল কাট হয়ে যায়। কিছুক্ষণ ওয়েট করার পর প্রত্যুষ আভাকে কল করে, কিন্তু দুবারই কল কেটে দেওয়া হয়। প্রত্যুষের ভীষণ টেনশন হতে থাকে, ও আভাকে টেক্সট করে আমাকে ফোন করো, কিন্তু সেটারও কোনো রেসপন্স আসে না। প্রত্যুষ প্রচন্ড ঘাবড়ে যায়। সে ঠিক করে সে তার পিসি থেকে তার মোবাইলের সবকিছু ইরেজ করে ফেলবে। সবকিছু ইরেজ করার আগে সে আবারও একটু ভাবে যে ঠিক এই সময় কি স্টেপ নেওয়া উচিত। ঠিক সেই মুহূর্তেই তার ম্যানেজার জেডি তাকে কল করে এবং সে বলে কেন সে এখনো ভুবন বামের সঙ্গে কোলাবের ভিডিওটা আপলোড করেনি। তো জেডিকে বলে সে তার ফোনটা গতকাল রাতে একটা ক্যাবে ফেলে এসেছে। জেডির ফোন আসায় প্রত্যুষের দিমাগ কি বাত্তি জ্বলে ওঠে। সে বুঝতে পারে যদি সবকিছু ইরেজ করে দেয় তাহলে তো ভুবন বামের সাথে কোলাবটাও ইরেজ হয়ে যাবে। ঠিক সেই সময় আভা তাকে কল ব্যাক করে। তখন প্রত্যুষ বলে ওঠে তুমি এতক্ষণ কল রিসিভ করছিলে না কেন? আমি ভীষণ চিন্তা করছিলাম। আভা তখন প্রত্যুষ
প্রত্যুষকে বলে তুমি কিরকম মানুষ, আমাকে একটা থ্যাঙ্কস পর্যন্ত জানালে না, আর আজ আমার বার্থডে সেটা শোনার পরেও আমাকে উইশ করলে না। এই কথা শুনে প্রত্যুষ একটু নাটক শুরু করে। সে বলে তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছিলাম, আমি ভেবেছিলাম তোমার সাথে একটা ভিডিও শ্যুট করব, কিন্তু এই সব কথাতে ডাল গলে না। আভা বলে জানো আমি তোমার বার্থডেতে তোমার 117টা ভিডিওর স্ক্রিনশট নিয়ে একটা ফটো ক্লাস্টার বানিয়েছিলাম। প্রত্যুষ আভার কথা শুনে আর তার লাইভ লোকেশন দেখে একটু সন্দেহ হয়। প্রত্যুষ তখন আভার কথার ভলিউমটা কমিয়ে দিয়ে সাইড ভলিউমটা একটু বাড়িয়ে দেয় এবং সে তখন তার মোবাইলে সাউন্ড প্লে করে এবং সে দেখে আভার কাছেই তার মোবাইলের রিংটোন বেজে উঠেছে এবং সে বলে আমার ফোন তোমার কাছেই আছে। প্রত্যুষের এই কথা বলার সাথে সাথে কল কাট হয়ে যায়। প্রত্যুষ সঙ্গে সঙ্গে তার সিকিউর ডিভাইস ক্লিক করে দেয়। ফলে হয় কি প্রত্যুষের ডিভাইসে যা যা লগ ইন আছে সবকিছু লগ আউট হয়ে যাবে। প্রত্যুষ সেগুলোকে তার পিসিতে অ্যাক্সেস করার চেষ্টা করে, কিন্তু প্রত্যুষ কিছুই করতে পারে না কারণ পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। সব থেকে প্রত্যুষের মাথা পুরো খারাপ হয়ে যায়, সে প্রায় পাগল হয়ে যায়। প্রত্যুষ এরপর নিজের ফলোয়ার্স চেক করে, সেখানে গিয়ে দেখে কালকে সকাল থেকে আজ পর্যন্ত সে মোটে 15,000 ফলোয়ার্স গেইন করতে পেরেছে, যেখানে অঙ্কিতা 9.6 থেকে 9.9 টাচ করতে চলেছে। সব থেকে শুনে প্রত্যুষের প্রায় কান্না চলে আসে। সে তখন আভাকে টেক্সট করে কল মি ব্যাক। সে আরো লেখে তোমার কি চাই। আভা উত্তরে লেখে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার উই আর সো ক্লোজ ইয়েট সো ফার। বলে আমি তোমাকে চাই। তখন প্রত্যুষ তাকে লেখে হাউ মাচ, মানে তুমি কত টাকা চাইছো। তখন প্রত্যুষকে কল করে বলে তোমার কি মনে হয় আমি টাকা পয়সার জন্য এসব করছি। আভা বলে তোমার অ্যাকাউন্টস ডিটেলস আমার হাতে, তোমার পাসওয়ার্ড আমার হাতে, আমি চাইলে তোমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারি। আরো বলে আমি হচ্ছি তোমার সব থেকে বড় ফ্যান, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বলে একটা সন্ধ্যা আমি তোমার কাছ থেকে চাইছি, যে সন্ধ্যায় তুমি কারোর সাথে কথা বলবে না, কোনো ফোন কলস করবে না, অবশ্যই তুমি আমার কথাগুলি সিরিয়াসলি নেবে। তোমার ফোনে তুমি কোন মেয়ের সাথে কি ইমেজ সেভ করে রেখে দিয়েছো সবকিছু পাবলিক করে দেবো, তোমার ফলোয়ার্সরা তোমার আসল রূপ জেনে যাবে। এই সব কথা শুনে প্রত্যুষ মারাত্মক রেগে যায়। সে তখন বলে তুমি জানো পুলিশ কমিশনারের ছেলে আমার ফলোয়ার্স একটা ফোন ঘোরালেই। এই বলেই সে থেমে যায়। তখন আবা বলে কি হলো, থেমে গেলে কেন? ও তুমি হয়তো ভুলে গেছো ফোন তো তোমার কাছেই নেই। হঠাৎ করে প্রত্যুষের মাথায় অঙ্কিতার কথা আসে, কারণ অঙ্কিতা তার ভিডিও শুরুর প্রথম দিকে কিছু প্র্যাঙ্ক কল করতো। প্রত্যুষ ভাবে এই সব কিছু অঙ্কিতারই কাজ। অনেক রেগে যায় এবং কলের মধ্যে অঙ্কিতা ভেবে অনেক গালি দিতে থাকে আভাকে এবং বলতে থাকে তাকে এরম হেনস্থা করার জন্য অবশ্যই অঙ্কিতাকে একটা অ্যাপোলজি ভিডিও বানাতে হবে। প্রত্যুষ বলতে থাকে আমার সাথে এই ধরনের ঘটিয়া হারকত করার জন্য তোর সাথে আমি কি করি দেখ। এই বলে সে কল কাট করে দেয়। ঠিক তখনই জেডির কাছ থেকে একটা মেসেজ আসে। সে প্রথমে একটা কোয়েশ্চেন মার্ক পাঠায়, তারপরে একটা লিঙ্ক পাঠায়। প্রত্যুষকে দেখা যায় কেএফসির চিকেন উইংস খেতে, আর যেটা আভা পাবলিক করে দিয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যুষের ফলোয়ার্সরা জানতো প্রত্যুষ ভেজিটেরিয়ান, ভেগান ডায়েট ফলো করে। ফ্রেন্ডসরাও সুযোগ পেয়ে যায় এবং তারাও নানা ধরনের হেটস কমেন্ট করতে থাকে। প্রত্যুষ তার ফেক অ্যাকাউন্ট থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। প্রত্যুষ এবার জেডিকে ফোন করে বলে তার ফোন একজন চুরি করে নিয়েছে, সেই এসব করছে, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। জেডির সঙ্গে কথা বলার পরে সে তার প্রোফাইল চেক করে এবং সে দেখে অদ্ভুতভাবে তার ফলোয়ার্স গেইন করছে। প্রত্যুষকে কল করে বলে সে যেন এক্ষুনি তার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেয় এবং থানায় একটা ডায়েরি করে। প্রত্যুষ জেডিকে বলে দুদিন আমি একটু ওয়েট করে যাই, কারণ এই কন্ট্রোভার্সির ফলে আমার ফ্যান ফলোয়ার বেড়ে যাচ্ছে, আর এখন যদি আমি ডিঅ্যাক্টিভ করে দিই অ্যাকাউন্টটাকে তাহলে অঙ্কিতার ফলোয়ার্স হু হু করে বেড়ে যাবে, সে আমাকে ছাড়িয়ে চলে যাবে এবং সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। প্রত্যুষ জেডিকে বলে আমি ওই মেয়েটার কথা মতোই এবার চলবো। এবার প্রত্যুষ আভার সাথে একটু একটু করে ভাব জমানো শুরু করে। আভাকে বলে আমি তোমাকে কি নামে ডাকবো, তোমার সত্যি নামটা কি? আভা বলে আমি আমার আসল নাম বলতে পারবো না। প্রত্যুষ বলে কাম অন, আমার ফোন তোমার হাতে, আমার সব ডিটেলস তোমার হাতে, আর তুমি তোমার নামটুকু বলতে পারবে না? লিস্ট কোনো শর্ট ফর্ম তো নামের বলো। তখন মেয়েটি বলে তুমি আমাকে এসকে বলতে পারো। তো এটা সঙ্গে সঙ্গে নোট করে নেয়। এরপর প্রত্যুষ মেয়েটিকে জিজ্ঞেস করে বলো তোমার বার্থডে গিফট কি চাই, কেক না ওয়াইন? মেয়েটি বলে আমি ড্রিঙ্ক করি না। প্রত্যুষ জিজ্ঞাসা করে লিগ্যাল প্রবলেম নাকি পারমিশন নেই? মেয়েটি বলে দুটোই। প্রত্যুষ এর থেকে মেয়েটার এজ বোঝার চেষ্টা করে, সবকিছুই প্রত্যুষ নোট করে নেয়। প্রত্যুষ আভাকে জিজ্ঞাসা করে আমার সব ভিডিওজ এর মধ্যে তোমার কোনটা সব থেকে ভালো লাগে? আভা বলে লাইলা মজনুওয়ালা ভিডিও। অ্যাকচুয়ালি লাইলা মজনু ভিডিও দিয়েই প্রত্যুষ ফেমাস হয়েছিল। আরো বলে এই ভিডিওর টপ কমেন্ট 3 বছর ধরে তারই ছিল। সঙ্গে সঙ্গে ইউটিউবে প্যাড ম্যানিয়াক 1 নামক প্রোফাইলটি চেক করতে থাকে, দেখে মেয়েটা ঠিকই বলছে। পাশাপাশি পাপা ইউনিভার্সিটি পারফরমেন্স নামে আরো একটা ভিডিও দেখতে পায়। প্রত্যুষ সেখানে একটা ইউনিভার্সিটির নাম দেখতে পায় যার নাম শ্রদ্ধা ইউনিভার্সিটি। প্রফেসর কাশ্যপ বলে একজনের নামও সে দেখতে পায়। এই সব কিছুই প্রত্যুষ নোট করে নেয়।
আভার কোনো কথাই প্রত্যুষ তখন কানে তুলছিল না। ব্যাপারটা বুঝতে পেরে যায়। সে প্রত্যুষকে বলে, তুমি বোধহয় আমার কথাগুলো সিরিয়াসলি নাওনি। তোমাকে বলেছিলাম সম্পূর্ণ অ্যাটেনশন আমাকে দিতে হবে, তুমি অন্য কোনো কাজ করছো আমি বুঝতে পারছি। তুমি তোমার ক্যামেরা অন করো। প্রত্যুষ চার্জ নেই বলে পাশ কাটিয়ে যায়। আভা বলে, তুমি তাহলে তোমার স্ক্রিন শেয়ার করো, সেটাও 3 সেকেন্ডের মধ্যে, না হলে আমি সবকিছু পাবলিক করে দেবো। প্রচন্ড ঘাবড়ে যায়। আভার 3 গোনা কমপ্লিট হতে হতে প্রত্যুষ তার ডিসপ্লে শেয়ার করে দেয়। এটা দেখে আভা হেসে ওঠে, বলে, ও আচ্ছা আচ্ছা, তুমি তো আজকে সকাল থেকে কিচ্ছু খাওনি, ঠিক আছে আমি তোমার জন্য কিছু খাবার অর্ডার করে দিচ্ছি। প্রত্যুষ 3 সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটটা চেঞ্জ করে দিয়েছিল। ফোনের মধ্যে ডোর বেল বাজে এবং প্রত্যুষের জন্য খাবার আসে। প্রত্যুষ খাবারটা নিয়ে ঘরে আসতেই মেয়েটা জিজ্ঞেস করে, খাবারটা কেমন স্যার? প্রত্যুষ খাবারটা তখনও খুলেও দেখে না, কিন্তু সে বলে ডিলিশিয়াস, যেন মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি। প্রত্যুষকে বলে, তুমি 15 মিনিটের জন্য ব্রেক নিতেই পারো। প্রত্যুষ পিসি অফ করে যেন হাফ ছেড়ে বাঁচে এবং প্যাটম্যানিয়াক 1কে প্রচুর গালাগালি করে। প্রত্যুষ খাবারটা নিয়ে কিচেনে যায় এবং কিচেন থেকে ফেরার সময় ঘরের কোণে পড়ে থাকা দীর্ঘদিনের ল্যান্ডলাইন কানেকশনটা তার চোখে পড়ে। মোবাইলের দুনিয়ায় পড়ে থাকা পুরনো ল্যান্ডলাইনটাই এখন তার ত্রাতা হিসেবে কাজ করে। কানেকশন ঠিক করে সে প্রথমেই জেডিকে কল করার চেষ্টা করে, কিন্তু মোবাইল নির্ভরশীল প্রত্যুষের কোনো নাম্বারই মনে পড়ে না। শুধু মনে পড়ে তার এক্স স্মৃতির নাম্বার। স্মৃতিকেই কল করে, কিন্তু স্মৃতি প্রথমে প্রত্যুষের সঙ্গে কথাই বলতে চায় না। প্রত্যুষের অনেক রিকোয়েস্টের পর স্মৃতি তার সঙ্গে কথা বলতে রাজি হয়। দুজনের কনভারসেশনে এটা বোঝা যায় যে প্রত্যুষ ব্রেকআপ করেছিল, স্মৃতি নয়। কিন্তু প্রত্যুষ সোশ্যাল মিডিয়াতে সিম্প্যাথি আদায়ের জন্য জানিয়েছিল স্মৃতি তার সাথে ব্রেকআপ করেছে। কিন্তু এটাও সত্যি যে প্রত্যুষ নিজের ফায়দা তুলতে চেয়েছিল, স্মৃতির কোনো ক্ষতি করতে সে চায়নি। প্রত্যুষ স্মৃতিকে সরি বলে এবং তার সাথে এটাও বলে যে তার সাথে কাটানো সময়গুলো তার জীবনের সব থেকে সুন্দর সময় ছিল। স্মৃতি প্রত্যুষকে হেল্প করতে রাজি হয়ে যায়। প্রত্যুষ স্মৃতিকে প্রফেসর কাশ্যপের ফোন নাম্বারটা জোগাড় করতে বলে, জেডির ফোন নাম্বারটাও চায়, কিন্তু সঙ্গে সঙ্গে কল কাট করে দেয়, কারণ প্যাটম্যানিয়াক আবার অনলাইন হয়েছে। এসকে প্রত্যুষকে বলতে থাকে যে স্মৃতির সাথে তার সমস্ত ছবি সবকিছু সে তার উঠবি শেখারকে পাঠিয়ে দেবে, কারণ স্মৃতি প্রত্যুষের সঙ্গে যা যা করেছে তার কারেন্ট পার্টনারের তো জানা উচিত। প্রত্যুষ এসকে কে রিকোয়েস্ট করে এসব না করার জন্য, কিন্তু এসকে তো স্মৃতিকে হেট করতো, তো এর জন্য কিছুটা হলেও প্রত্যুষই দায়ী ছিল। এসকে কোনো কথা শুনতেই রাজি হয় না। সে প্রত্যুষকে দুটো অপশন দেয়, এক তার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে, আর না হলে স্মৃতির ফিয়ান্সেকে সব ইমেজেস পাঠিয়ে দেবে। প্রত্যুষ বলে কোনোটাই সম্ভব নয়, কারণ তার এই অ্যাকাউন্টটা তার সারা জীবনের পরিশ্রমের ফল। কিন্তু এসকে কোনো কথাই শোনে না। সে শেখারকে স্মৃতি আর প্রত্যুষের সমস্ত ইমেজেস পাঠিয়ে দেয় এবং প্রত্যুষ তখন কান্নায় ভেঙে পড়ে, কারণ সে স্মৃতির কোনো ক্ষতি চায়নি। আবার সেই প্রফেসর কাশ্যপওয়ালা ভিডিওটা দেখতে থাকে। প্রত্যুষ বুঝতে পারে যে প্রফেসর কাশ্যপ কারোর সঙ্গে কথা বলার জন্য প্রফেসর কিশোরের চেয়ারে বসেছিল, তাই প্রফেসর কাশ্যপের চেয়ারটা ভ্যাকেন্ট ছিল। তার আসল নাম বিনয় কিশোর। প্রত্যুষ কলেজের ফ্যাকাল্টি থেকে প্রফেসর বিনয় কিশোরের ফোন নাম্বারটা নেয়। প্রত্যুষ ফোন করলে জানতে পারে যে এসকের আসল নাম সাক্ষী কিশোর। সাক্ষীর ভাই প্রত্যুষকে বলে যে সে যেন সাক্ষীর থেকে দূরে থাকে, কারণ সে খুব ডেঞ্জারাস। সারাদিন সে ফোনে ব্যস্ত থাকতো। তার স্ক্রিন টাইম 10 ঘন্টারও বেশি হয়ে যাওয়ায় তার বাবা তার ফোনটা কেড়ে নিয়েছিল, আর সাক্ষীও সেই জন্য একদিন রাত্রির বেলা তার বাবার রেসপিরেটরি ইনহেলারটা লুকিয়ে দেয়, যার ফলে তার বাবা কোমায় চলে যায়। আবার এসকে তাকে ফোন করলে প্রত্যুষ কলটা কেটে দেয়। এবার প্রত্যুষ একটু ঘাবড়ে যায়। প্রত্যুষ এসকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করতে থাকে, দেখে সেখানে শুধু প্রত্যুষের ছবিতেই ভরা রয়েছে। তখনই প্রত্যুষ দেখে এসকে তাকে একটা টেক্সট করেছে এবং তাতে লেখা রয়েছে লায়লা মজনুর অনেক কাছে চলে এসেছে, কারণ প্রত্যুষের বাড়ির থেকে একটু দূরে প্রত্যুষের যে বড় একটা হোর্ডিং লাগানো রয়েছে সেটার ইমেজ সে প্রত্যুষকে পাঠায়। প্রত্যুষ এটা দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে জেডিকে ফোন করে, বলে আমাদের এবার পুলিশকে ইনফর্ম করা দরকার। ঠিক তখনই আবার এসকের কল আসে এবং প্রত্যুষ এসকে বোঝানোর চেষ্টা করে আমাদের কাছের লোকেরা মনে করে যে এই ছোটোখাটো স্ক্রিনটা আমাদের ডিস্ট্রাকশনের কারণ, কিন্তু এটাই যে আমাদের দুনিয়া সেটা তারা বোঝে না। কিন্তু সব কিছুরই একটা লিমিট আছে, আর এসকে তার সেই লিমিট ছাড়িয়ে গেছে। এসকের উচিত তার বাবা মায়ের কাছে ফিরে যাওয়া এবং তাদের কাছে ক্ষমা চাওয়া, যে ভুলটা প্রত্যুষ করেছে। 2 বছর আগে তার বাবাও তার হাত থেকে ফোন কেড়ে নিয়েছিল বলে সে তার বাবাকে থাপ্পড় মেরেছিল। এই কারণেই সে তার বাবা মায়ের কাছ থেকে দূরে থাকে, কিন্তু আজ পর্যন্ত তার এখনো তার বাবা মাকে সরি বলা হয়ে ওঠেনি। কিন্তু এসকে কোনো কথাই শুনতে চায় না। সে প্রত্যুষকে বলে সে প্রত্যুষকে ভালোবাসে। প্রত্যুষ এসকে কে বলে সেটা কি করে সম্ভব,
সম্ভব? সে তো প্রত্যুষকে ঠিক মতো জানেই না, সে জানে প্র্যাটমেনিয়াকে। প্রত্যুষ আর প্র্যাটমেনিয়া আলাদা, রিয়েল লাইফ আর রিয়েল লাইফ সম্পূর্ণ আলাদা হয়। এসকে বলে আমি এসব কিছু জানি না, প্রত্যুষ এতদিন যা যা বলেছে আমি তাই তাই করে এসেছি। আজকে প্রত্যুষ বলছে প্রত্যুষ নয়, এটা আমি মানবো না। সে আরও বলে যে তার বাবা তার হাত থেকে ফোন কেড়ে নিয়েছিল কারণ সে সবসময় প্রত্যুষেরই ভিডিওস দেখতো। এসকে বলে আজকে তার বার্থডে, প্রত্যুষকে তার লাভ স্টোরি কমপ্লিট করতেই হবে, ঠিক লায়লা মজনুর মতো, অর্থাৎ তাদের দুজনকে মরতে হবে। প্রত্যুষ বলে তুমি আমাকে আর কন্ট্রোল করতে পারবে না, তোমার যা আপলোড করার যা ডিলিট করার করতে পারো। এসকে প্রত্যুষের ভাগ্নি এবং তার অনেক আত্মীয় স্বজনের অ্যাড্রেস অ্যাক্সেস করে ফেলে। প্রত্যুষ তার শপিং অ্যাপে কিছু অ্যাড্রেস সেভ করে রেখেছিল। এসকে প্রত্যুষকে ভয় দেখায় যে সে তার আত্মীয় স্বজনদের ক্ষতি করে ফেলবে তার কথা না শুনে। প্রত্যুষের মা তো প্রতি 10 মিনিট অন্তর অন্তরই ফোন করে। জেডি প্রত্যুষকে ফোন করে জানায় যে সাক্ষী পাশেরই কোনো একটা টাওয়ারে আছে। জেডি প্রত্যুষকে বলে সে যাচ্ছে লোডেড গান নিয়ে সাক্ষীকে মারতে। প্রত্যুষ জেডিকে সাবধান করে দেয় কারণ সাক্ষী প্রচন্ড খতরনাক মেয়ে, কিন্তু জেডি কোনো কথাই শোনে না। প্রত্যুষ তখন জেডিকে সাহায্য করার চেষ্টা করে এবং সাক্ষীর পাঠানোর ছবি থেকে সে আন্দাজ করে সে 2 নাম্বার টাওয়ারের 12th ফ্লোরে আছে। এবং তারপরের ঘটনা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছি। জেডি ফুড ডেলিভারি বয় সেজে 12th ফ্লোরে যায়। এখানে সাক্ষীকে না দেখতে পায় প্রত্যুষ তাকে ইনস্ট্রাকশন দেয় 13th ফ্লোরে যেতে, কিন্তু সেখানে তো কোনো 13th ফ্লোর ছিলই না। জেডি টেরেসে গেলে সাক্ষী তাকে ওখান থেকে ফেলে মেরে দেয়। জেডি যে সাক্ষীকে মারতে যাচ্ছে এটা সাক্ষী জানতে পেরেছিল কারণ প্রত্যুষ তখন অনলাইন ছিল এবং অনলাইনেই সে জেডিকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, তাই সাক্ষী সবটা বুঝতে পেরে গেছিল। সাক্ষী তখন জেডির ফোন থেকেই প্রত্যুষকে টেক্সট করে যে সেই মেয়ে এবং ফোন দুটোই সে পেয়ে গেছে এবং গার্ডস সেই মেয়েকে 2 টাওয়ার থেকে টাওয়ার 1-এ নিয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ওখানে চলে আসো। তখন একটা ক্যাবে করে সেই টাওয়ারে যায়। ক্যাব ড্রাইভার তাকে বলে আপনিই তো সেই ফেমাস ইনফ্লুয়েন্সার। প্রত্যুষ বলে না। প্রত্যুষ তখন রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফে চলে এসেছে। টাওয়ার 2 এর সামনে সে অনেক ভিড় দেখে, কিন্তু সেটাকে গ্রাহ্য না করে সে টাওয়ার 1-এ চলে যায়। এখানে গিয়ে সে সাক্ষীকে দেখতে পায় এবং জেডির গান সাক্ষীর হাতে দেখতে পেয়ে সে সমস্ত ব্যাপারটা বুঝে যায়। সাক্ষী এখন প্রত্যুষের কাছ থেকে 2টো জিনিসই ডিমান্ড করে। 1 নম্বর তার 10 মিলিয়ন ফলোয়ার্স এবং তাদের লাভ স্টোরি লায়লা মজনুর মতো এন্ডিং। এবং সে প্রত্যুষকে অ্যাডভাইস করে যে তার খুব তাড়াতাড়ি ফলোয়ার গেইন করতে গেলে তাকে বাম্পি রাইড অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ করতে হবে। প্রত্যুষ একদমই কমফোর্ট ছিল না, তা সত্ত্বেও প্রত্যুষ লাইভে আসে, কিন্তু সে সেটা করতে পারে না। সে তার ফলোয়ার্সদের কাছে রিকোয়েস্ট করে কেউ যেন তাকে ফলো না করে, কারণ তার 10 মিলিয়ন হয়ে গেলে সে মরে যাবে। সে তার বাবা মায়ের সঙ্গে দেখা করে সরি বলতে পারবে না। তার ফলোয়ার্সরা এটাকে একটা নতুন নাটক মনে করে রিচ পাওয়ার জন্য। বলতে থাকে সে কিভাবে তার বাবা মায়ের সাথে অন্যায় করেছে, রিলের জগৎ রিয়েল জগৎ এক নয়। কাঁদতে থাকে, রিকোয়েস্ট করতে থাকে সবাই যেন তাকে আনফলো করে দেয়। অনেকে উল্টোপাল্টা কমেন্টও করতে থাকে, বলে আরে ভাই এখনো কেন বেঁচে আছিস, তাড়াতাড়ি মর, আমাদেরও তো কাজ আছে। এইসব কমেন্টস দেখে প্রত্যুষে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে ভুল ধারণা ভেঙে যায়। সে বুঝতে পারে যে সে তার অডিয়েন্সকে কন্ট্রোল করতো না। সবাই হয়তো ওকে অনেক বেশি মান্যতা দেয়, কিন্তু তার ভুল ভেঙে যাওয়ায় প্রত্যুষ সম্পূর্ণ হেরে যায়। কিন্তু ততক্ষণে তার সাবস্ক্রাইবার 10 মিলিয়ন টাচও করে যায়। ঠিক তখনই সাক্ষী তাকে গুলি করতে গেলে প্রত্যুষ তার ফোনের রিংটোন শুনতে পায় এবং সে তার ফোনের দিকে ছুটতে থাকে, কিন্তু সাক্ষী গানটাকে কন্ট্রোল করতে পারে না, গুলি প্রত্যুষের গায়ে লাগে না। তার ফোনের কাছে গিয়ে দেখে যে তার মা তাকে ফোন করেছে। সাক্ষী একটা কুড়ুল দিয়ে প্রত্যুষের পায়ে অ্যাটাক করে। প্রত্যুষ সাক্ষীর হাত থেকে কুড়ুলটা কেড়ে নেয়, কিন্তু সে সাক্ষীকে নয় তার ফোনটাকে গুঁড়ো গুঁড়ো করে দেয়। নিজেরই ছবি দেওয়া বিলবোর্ডটা দেখতে পায় এবং সেখানে লেখা আছে ইউ আর হোয়াট ইউ কনজিউম। সে টাওয়ার থেকে নিচে নেমে আসে এবং সিকিউরিটিদের সাক্ষীর ব্যাপারে বলে সেখান থেকে বেরিয়ে যায়। মেট্রোতে যেতে যেতে প্রত্যুষ লক্ষ্য করে সবাই মোবাইল ফোনে ব্যস্ত, যেগুলো এতদিন তার চোখে পড়তো না। প্রত্যুষ তার ভাগ্নির প্রোগ্রাম অ্যাটেন্ড করে, সেখানে তার বাবাকে সরি বলে, তার বাবা তাকে গলায় জড়িয়ে ধরে। এখানে গিয়েও প্রত্যুষ দেখে যে সবাই লাইভ প্রোগ্রাম এনজয় করার থেকে রেকর্ডিং করতে মোবাইলে বেশি ব্যস্ত, আর যেটা আজকের দিনের খুবই কমন ব্যাপার। সেখানে উপস্থিত একটা ছোট ছেলে প্রত্যুষকে দেখে এবং তার ফটো ক্লিক করে তার পেজে পোস্ট করে দেয়। এটা করে সে সঙ্গে সঙ্গে তার পেজের ফেক লাইক কমেন্ট কাউন্ট করতে থাকে, যেন আরেকটা প্রত্যুষ তৈরি হতে থাকে। এটাই ছিল লগ আউট মুভির গল্প। মুভিটি দেখে যেটা মনে হয়েছে, ডাইরেক্টর অমিত গুলানি শুরুটা যেভাবে করেছিলেন শেষ পর্যন্ত সেই সুরটাকে ধরে রাখতে পারেননি। শুরুর টান টান উত্তেজনাটা শেষ পর্যন্ত আর ছিল না। বাবিল খান তার অনবদ্য অভিনয় করেছে ছবিটিতে। মুভির এন্ডিংটা আরেকটু বাস্তবসম্মত হতে পারত। অ্যাকচুয়ালি মুভিটি হচ্ছে একটি ফিল করার মুভি এবং অবশ্যই সময় উপযোগী একটি মুভি। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা গল্প নিয়ে।